বাঙালি মানেই নববর্ষে পথ চলা শুরু, আষাঢ়ে রথযাত্রা, আশ্বিনে দেবীর আরাধনা, আর ফাল্গুনে দোলযাত্রা হয়ে চৈত্র সংক্রান্তিতে বর্ষ শেষ। 12 মাসে 13 পার্বণের মধ্যে দিয়ে বঙ্গাব্দের একটি বছর হয় অতিক্রান্ত। বঙ্গাব্দ বাঙালির নিজস্ব একটি যুগাব্দ। ভারতবর্ষে শুধুমাত্র বাঙালিরই আছে নিজস্ব এক যুগাব্দ। কিন্তু প্রশ্ন, এই বঙ্গাব্দের পথ চলা কবে শুরু হয়েছিল? তবে হিন্দু সৌরপঞ্জিকা অনুসারে বাংলার 12টি মাস বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত ছিল। সৌরপঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মণিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হতো। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, একসময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পয়লা বৈশাখ ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হতো। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ তখন কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হতো। বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জির উদ্ভাবক ধরা হয় গৌড়াধিপতি শশাঙ্ককে। পরবর্তীতে সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্থা চালু করেন। এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায়, যা ঐতিহ্যগতভাবে স্থানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়। পয়লা বৈশাখের ইতিহাস ষোড়শ শতাব্দীতে মুঘল যুগ থেকে শুরু হয় বলে মনে করা হয়। আকবর যে মুঘল ক্যালেন্ডার প্রবর্তন করেন তা ছিল ইসলামী ও হিন্দু ক্যালেন্ডারের সমন্বয়। আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ-এ-ইলাহি। এই পঞ্জিকায় মাসগুলো ছিল আরবাদিন, কারদিন, বিশুয়া, তীর এমন নামে। সেটি পরবর্তীতে বাংলায় বঙ্গাব্দ রূপে চালু হয়। আকবরের এই তারিখ-ইলাহির প্রবর্তনকাল ছিল 1584 খ্রিস্টাব্দের 21শে মার্চ। তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ হলো তা নিশ্চিত করে কেউ বলতে পারে না। মনে করা হয় বাংলার 12 মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে, যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়া নক্ষত্র থেকে আষাঢ়, শ্রবণা নক্ষত্র থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী থেকে ফাল্গুন ও চিত্রা থেকে চৈত্র। বিশাখা নক্ষত্র অনুসারে বৈশাখ বর্ষপঞ্জির প্রথম মাস, সেই হিসাবে বৈশাখের প্রথম দিন নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ ধরা হয়। আকবরের আমলে প্রত্যেকে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরের দিন পয়লা বৈশাখে জমিদাররা প্রজাদের মিষ্টান্ন বিতরণ করতেন, আপ্যায়ন করতেন। সব মিলিয়ে একটা গোটা উৎসবের সূচনা হয়ে যায় সেই সময় থেকেই। হালখাতার প্রচলনও সম্রাট আকবরের সময় থেকেই। জমি, কৃষিকাজ, খাজনা ও ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানে নতুন, হালখাতা অর্থাৎ নতুন খাতা। পুরনো খাতা সরিয়ে নতুন খাতায় হিসেব নিকেশ লেখা হয়। তবে পয়লা বৈশাখের উৎপত্তি নিয়ে অন্য মতও আছে। অনেক ইতিহাসবিদ দাবি করেন গৌড়বঙ্গের রাজা শশাঙ্কের রাজত্বকালে বঙ্গাব্দের উৎপত্তি হয়েছে। 594 খ্রিস্টাব্দে কর্ণসুবর্ণের সিংহাসনে বসেন শশাঙ্ক। সেই রাজ্যাভিষেকের বছর থেকেই অব্দ বা বৎসর গণনা করা হয়, সেটাই আসলে বঙ্গাব্দ। তাদের মতে
কোনো ঐতিহাসিক তথ্যসূত্র ছাড়াই বঙ্গাব্দর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে মোগল রাজ আকবরকে। আকবরপন্থীদের যুক্তি, খাজনা আদায়ের সুবিধার জন্য 1584 খ্রিস্টাব্দে আকবর তারিক-ই-ইলাহি নামে একটি সৌর বর্ষপঞ্জি চালু করেন, কিন্তু তার ভিত্তিবর্ষ ছিল 1556 খ্রিস্টাব্দ, আকবরের শাসনকালের প্রথম বছর। ওদিকে 1556 খ্রিস্টাব্দ ছিল 963 হিজরি। 1556 খ্রিস্টাব্দকে 963 বঙ্গাব্দ ধরে 1584 খ্রিস্টাব্দে তারিক-ই-ইলাহির সাথে সাথে বঙ্গাব্দও চালু করেন আকবর, অর্থাৎ বঙ্গাব্দ শুরু হয় 991তম বর্ষ থেকে। আকবর হিজরি সাল পছন্দ করতেন না, ফলে চালু করেন তারিক-ই-ইলাহি। তবে তিনি কেন বঙ্গাব্দে হিজরিকে ঢোকাতে যাবেন? আইনি আকবরীতে 30 পাতা জুড়ে বিশ্বের ও ভারতের বিভিন্ন বর্ষপঞ্জির কালানুক্রমিক বিবরণ রয়েছে। সবশেষে রয়েছে তারিক-ই-ইলাহি, কিন্তু বঙ্গাব্দ বা বাংলা সনের কোনো উল্লেখ নেই। আকবর যদি সত্যিই বঙ্গাব্দ বা বাংলা সন প্রবর্তন করতেন, তাহলে আইনি আকবরীতে তার উল্লেখ থাকবে না, এ কি সম্ভব? যুক্তিটা ভেবে দেখার আছে। আকবরের অধীনে পশ্চিমে কাবুল থেকে পূর্বে বাংলা পর্যন্ত 12টি সুবা ছিল, কিন্তু কোথাও তিনি নতুন ক্যালেন্ডার না করে হঠাৎ বাংলায় কেন করতে যাবেন? তাছাড়া সেই সময় বাংলায় 12 ভূঁইয়াদের দাপট, তাদের সঙ্গে যুদ্ধবিগ্রহ লেগেই আছে সম্রাট আকবরের। ফলে বাংলার শস্য আদায়ের ক্যালেন্ডার তৈরি করছেন, এটা কি গল্প বলে মনে হয়? জ্যোতির্বিদ্যার ভারতীয় জ্ঞান 2000 বছরের পুরানো। ভারতীয় ক্যালেন্ডার তৈরি হয় সূর্য সিদ্ধান্ত অনুসারে, যা এখনও সমান মান্য। ভারতে 57 খ্রিস্টপূর্বকে বিক্রমাদিত্যর শাসনকালের শুরু ধরে বিক্রমাব্দ আগেই চালু ছিল, পরে চালু হয় শকাব্দ, যা এখনও ভারতের সরকারি ভারতীয় ক্যালেন্ডার। এইসব ক্যালেন্ডারের পর বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে আকবরের জন্য? তাহলে বঙ্গাব্দের শুরু কিভাবে হলো? এখানেই আসছে গৌড় সম্রাট শশাঙ্কের নাম, যার সাম্রাজ্যের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। সম্রাট শশাঙ্ক বঙ্গাব্দ শুরু করেন তার রাজত্বকালের শুরু 594 খ্রিস্টাব্দকে ভিত্তিবর্ষ ধরে। তার প্রমাণও রয়েছে। নীতিশ সেনগুপ্তর বই দ্য ল্যান্ড অফ টু রিভার্সে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ডিহার গ্রাম ও সোনাতপল গ্রামের 1000 বছরেরও প্রাচীন টেরাকোটার শিব মন্দিরের। ওই মন্দির দুটির গায়ে বঙ্গাব্দের কথা খোদিত রয়েছে, যা আকবরের থেকেও প্রাচীন। এছাড়া অন্যান্য গবেষকরা একই কথা জানিয়েছেন। পাঞ্জাব থেকে দাক্ষিণাত্য, গুজরাট থেকে অসম, মণিপুর, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া হয়ে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া যেখানেই ভারতীয় সংস্কৃতি পৌঁছেছে, সব জায়গাতেই বছর শুরু পয়লা বৈশাখে। তাহলে কি বলেন, দিল্লির আকবর এই সব জায়গায় ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন? আইনি আকবরীতে বঙ্গাব্দ বা বাংলা সনের যেমন উল্লেখ নেই, তেমনই উল্লেখ নেই ফসল-ই সান বা ভালো ফসলের বছরের। হিজরি সন চান্দ্র বর্ষপঞ্জি হওয়ায় অসময়ে রাজস্ব আদায় করতে গিয়ে সমস্যা হচ্ছে এবং তার জন্যই সৌর বর্ষপঞ্জি প্রণয়ন করেন আকবর, এমন উল্লেখও নেই সেখানে। আবার প্রণয়নের পর সঠিক রাজস্ব আদায় হচ্ছে, তাও কোথাও বলা নেই। আকবরের আমলের সরকারি ইতিহাসে বরং বলা হচ্ছে হিন্দুস্থানের বিস্তীর্ণ অঞ্চলের বর্ষপঞ্জিগুলোর মধ্যে সামঞ্জস্য আনতেই নতুন বর্ষপঞ্জি তারিক-ই-ইলাহির সূচনা হয়। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, শাসনকালের 3 দশকের মাথায় গিয়ে হঠাৎ এই সমস্যার কথা মনে পড়ল কেন? এই সমস্যার কথা সুশাসক বলে পরিচিত আকবরের আগে কেন মাথায় এলো না? আসলে ঠিক 1.5 বছর আগে অক্টোবর 1582-তে পোপ অষ্টম গ্রেগরি
পূর্বতন জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার সাধন করে নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রণয়ন করে ইউরোপে যে খ্যাতি অর্জন করেন, আকবরও ঠিক তেমনই খ্যাতিমান হতে চেয়েছিলেন। তাই মধ্য এশিয়ার সমরকন্দের গুরগানি গণনা পদ্ধতিকে ভিত্তি করেই তারিক-ই-ইলাহি বর্ষপঞ্জি তৈরি করেন আকবরের জ্যোতির্বিদ ফতুল্লাহ সিরাজি। দ্বিতীয়ত, আইনি আকবরীতেই স্পষ্ট উল্লেখ রয়েছে আকবর হিজরি সন পছন্দ করতেন না, তাই তিনি তারিক-ই-ইলাহির সূচনা করেন। সেই সঙ্গে তিনি যদি সত্যিই বঙ্গাব্দের সূচনা করতেন, তার ভিত্তিবর্ষ নিজের প্রবর্তিত তারিক-ই-ইলাহি সাথে সমান না রেখে অপছন্দের হিজরির সাথে মেলাতেন কি? পক্ষান্তরে বর্তমানকালের কিছু বইপত্র, প্রাচীন মন্দিরের প্রতিষ্ঠাফলক প্রভৃতিতে আকবর তথা হুসেন শাহের পূর্বে বঙ্গদেশে বঙ্গাব্দের অস্তিত্ব ছিল বলে জানা যায়। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় রচিত বাঁকুড়ার মন্দির গ্রন্থে 102 বঙ্গাব্দের উল্লেখ। 1320 বঙ্গাব্দে বরিশাল থেকে প্রকাশিত ও বৃন্দাবনচন্দ্র পুততুণ্ড রচিত চন্দ্রদ্বীপের ইতিহাস গ্রন্থে বঙ্গাব্দ 606 সাল বলে বর্ণনা। উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে প্রকাশিত ও স্বামী শারদেশানন্দ রচিত শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থে শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মসাল হিসাবে বাংলা 891 সনের উল্লেখ। এছাড়াও বহু উদাহরণ আছে যা বঙ্গাব্দ বা বাংলা সনের প্রাচীনত্ব প্রমাণ করে ও আকবর তথা হুসেন শাহ কর্তৃক এই অব্দ বা সন প্রবর্তনের কাহিনীকে ভিত্তিহীন করে দেয়। বর্তমান ভারতবর্ষের বাইরেও অনেক দেশে পয়লা বৈশাখের সময় নববর্ষ প্রচলিত আছে। এইসব দেশে কিন্তু কখনোই সম্রাট আকবরের কোনো প্রভাব ছিল না, যেমন শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস। এসব দেশে মুঘল শাসন তো দূরে থাক, সম্রাট আকবরের ছায়া পর্যন্ত কখনো পড়েনি। এর পরেও এ সকল দেশের নববর্ষ কেন এপ্রিলের মাঝামাঝি বা পয়লা বৈশাখ থেকে শুরু? এই যৌক্তিক প্রশ্নটির উত্তর অধিকাংশের কাছেই নেই, আর যাদের কাছে আছে তারাও নিরুত্তর। তাই বলা যায় বঙ্গাব্দ বা বৃহত্তর ভারতবর্ষের বর্ষপঞ্জি হল প্রাক ইসলামী বা প্রাক মুঘল যুগের। বর্ষপঞ্জিটি ভারতবর্ষের মুসলিম শাসনের পূর্ব থেকেই দক্ষিণ ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার হিন্দু রাজশক্তি দ্বারা অনুসৃত হতো।